যখন মাধ্যমিক দিয়ে বেরোবি তখন একবার অন্তত বলতে হবে ভাগ্যিস অ্যাডভেঞ্চার একাডেমি খুঁজে পেয়েছিলাম। আমরা যেরকম ভাবে মাধ্যমিকে শেখাবো তোকে ওরকম ভাবে আমি 9 একটু ঝলক দিচ্ছি। আমার মেয়ে সবচেয়ে ভালো, আমার মেয়ের মতো মেয়ে এই পৃথিবীতে হয় না। কিন্তু যদি আমি একই কথাটা তোর পাশের বাড়ির কাকিমাকে গিয়ে জিজ্ঞাসা করি, আমি চ্যালেঞ্জ দিয়েছি যা করাবো মাধ্যমিক ছেপে দেবে। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। আমি জানি তোদের মধ্যে বেশিরভাগ জনই আমাকে প্রথমবার দেখছিস, ভাবছিস কোন একটা নতুন চ্যানেলের মধ্যে ঢুকে পড়েছি। তোকে একটা কথা বলছি, এই তো 9 এর শেষ, পরের বছরের 10। যখন মাধ্যমিক দিয়ে বেরোবি তখন একবার অন্তত বলতে হবে ভাগ্যিস অ্যাডভেঞ্চার একাডেমি খুঁজে পেয়েছিলাম। যারা যারা এখন ক্লাস 10-এ পড়ছে তারা জানে অ্যাডভেঞ্চার একাডেমি তাদের জন্য কি করছে। টেস্ট পরীক্ষা হচ্ছে ক্লাস 10-এর, একটার পর একটা মেসেজ আমার কাছে আসছে, যা করিয়েছো তাই এসছে। আমি টেস্ট পরীক্ষার পরে একটা ভিডিও দেবো, তোরাও দেখতে পাবি সেটা, এবং তারপর দেখে নিস আমি ঠিক বলছিলাম না ভুল বলছিলাম। মাধ্যমিক পরীক্ষা হবে কিছুদিন পর, দেখে নিবি ঠিক বলছিলাম না ভুল বলছিলাম। যাই হোক, আর বেশি ইন্ট্রোডাকশন নয়, পরের বছরে তোরা বুঝে যাবি। আমি মেনলি 10, 11, 12 পড়াই। ক্লাস 9-এর ছেলে মেয়েদের জন্য একটা ভিডিও আমি দিয়েছিলাম, যদিও সেটা আমার ক্লাস 10-এর ছেলে মেয়েদের লাগতো বলে আমি করে দিয়েছিলাম। সেটা হচ্ছে মোল কনসেপ্ট। তোরা অনেকেই মোল কনসেপ্টের ভিডিওটা দেখেছিস এবং দেখে আমার চ্যানেলের মধ্যে এখনো পর্যন্ত আছিস, বা তোরা হয়তো কোনো ভিডিওই আমার দেখিসনি। প্রত্যেকের উদ্দেশ্যে একটাই কথা বলবো, সবার থেকে আমি যা জানতে পারলাম, ক্লাস 9-এর সব থেকে সমস্যার চ্যাপ্টার হচ্ছে বলগতি। সবাই আমাকে একটাই কথা বলেছে, দাদা বলগতিটা করে দাও, বাকি সব না আমাদের মোটামুটি ঠিকঠাক আছে। চলে এসছে বলগতি, তোরা যা বলবি তাই। শুধু একটা কথা বলি, বলগতি যে পুরো চ্যাপ্টারটা আছে সেটা একটা ভিডিওর মধ্যে করা পসিবল নয় বলে মাল্টিপল ভিডিওস আসবে, কিন্তু আমি পুরো বলগতি চ্যাপ্টারটা এমন করে তোকে ক্লিয়ার করে দেব যাতে তুইও বলগতি কাউকে পড়িয়ে দিতে পারিস। চল শুরু করা যাক। দেখ, একটা কথা আমি লিখে দিই, এর বাইরে কিছু আসবে না তো আসবে না। মাধ্যমিকে 100 কমন আসবে তো আসবে। চল প্রথমেই দেখ, একটা স্থিতি ও গতি বিষয় তোদেরকে জানতে হয়। আমি মোটামুটি চেষ্টা করব ডিটেলে পুরো বিষয়টাকে তোদেরকে শিখিয়ে দেওয়ার। এইবার তারপরে তোরা এখান থেকে বিভিন্ন অঙ্ক ফঙ্ক যা আছে সবই করতে পারবি। আমি তোকে এইটুকু বলতে পারি, শুধু মন দিয়ে ভিডিওটা দেখ। দেখ, যদি কেউ চুপচাপ নিজের জায়গাতে দাঁড়িয়ে থাকে, যদি কেউ গতিশীল না হয়, যদি কেউ নিজের স্থান পরিবর্তন না করে, তাহলে সেই ঘটনাটাকে আমরা স্থিতি বলে থাকি। আর যদি কেউ এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, যদি সে একটা মোশনের মধ্যে থাকে, তাহলে তুই স্বাভাবিকভাবে এটা বলবি যে সে গতির মধ্যে আছে। স্বাভাবিক, সেটা খুব পরিষ্কার কথা, খুব বেসিক কথা, খুব ননসেন্স কথা, এগুলো সবাই জানে। মেন জিনিসটা কোথা দিয়ে শুরু হয়? মেন জিনিসটা শুরু হয় এটা থেকে। বলেছে সব স্থিতি বা গতি আপেক্ষিক, ব্যাখ্যা করো। তুই একটা বিষয় মানতে বাধ্য। তুই ধর অনেক ভালো ছেলে, এগুলো বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে হয়, বা তুই ধর অনেক ভালো মেয়ে, তোর বাবা মাকে যদি আমি কি জিজ্ঞাসা করি, হ্যাঁ আপনার মেয়ে কেমন, বলবে ওরে বাবা আমার মেয়ে সবচেয়ে ভালো, আমার মেয়ের মতো মেয়ে এই পৃথিবীতে হয় না। কিন্তু যদি আমি একই কথাটা তোর পাশের বাড়ির কাকিমাকে গিয়ে জিজ্ঞাসা করি, সে কি বলবে? বলবো ও বাবা এই বাড়ির মেয়ে তো বাবা বহু বদমাস, ওকে দেখে এমনি লাগে, জানো না তলায় তলায় কত, ওর যে পেটে পেটে কি এটা আমরাই জানি, আমরা তো পাশে থাকি ওর। একদম তোর কুণ্ডলি লিখে দেবে ভাই। এটা সবাই ফিল করেছিস, সবাই এটাকে জানিস। ছেলেদের ক্ষেত্রেও হয়, বাবা ওই ছেলেটা ওর পেটে পেটে এত, বিড়ি সিগারেট খায় তুমি জানো না, ওই ওই কঞ্চিবুড়োর দোকান থেকে কেনে। মানে তুই পাড়া পড়শির যত ছেলে মেয়ের বাজে খবর ওই পাড়ার কাকিমাগুলোর কাছে পাবি। মানে তুই কি বুঝলি? তুই বুঝলি যে তুই তোর বাবা মার কাছে ভালো, তুই তোর পরিবারের লোকেদের কাছে ভালো, সেই তুই তোর পাড়ার কাকিমাদের কাছে খারাপ। তার মানে তুই কারোর কাছে ভালো, কারোর কাছে খারাপ, মানে তুই কি অ্যাকচুয়ালি? তুই নিজেকে কি বলবি? তুই ভালো বলবি না খারাপ বলবি? তুই একটাই কথা বলবি, আমি কি, সেটা আমার চারপাশের মানুষদের উপরে নির্ভর করে। কারোর কাছে আমি ভালো, কারোর কাছে আমি খারাপ, মানে আমার ভালো বা খারাপ বিষয়টা একটা আপেক্ষিক বিষয়। সেটা নির্ভর করছে তুমি কাকে গিয়ে কথাটা জিজ্ঞাসা করছো। ঠিক তেমনি পৃথিবীতে কোনো বস্তুই পরম স্থির বা পরম গতিশীল নয়। এটা নির্ভর করবে
যে তুমি কার রেসপেক্টে বিষয়টাকে দেখতে চাইছো। যেমন ধরো একটা ট্রেন যাচ্ছে, এই ট্রেনের মধ্যে যে মানুষজন বসে রয়েছে তারা একে অপরকে স্থির দেখছে, তুই অস্বীকার করতে পারবি না। ধর এটা চিন্টু আর এটা মিন্টু, তাহলে চিন্টু আর মিন্টু একে অপরকে স্থির দেখছে, কিন্তু ওই ধর বাইরে তুই দাঁড়িয়ে আছিস, ওই ধর বাইরে গাছতলায় তুই দাঁড়িয়ে আছিস, তোকে ধর ট্রেনে তোলেন, তোকে যদি ভেতর থেকে ফোন করে যে হ্যাঁ রে তুই আমাকে কি দেখছিস, ও বলবে এই তো তুই এক্ষুনি ছুটে ছুটে চলে গেলি ট্রেনের ভিতরে। মানে ট্রেনটা ছুটছে মনে হচ্ছে না ও ছুটছে, মানে ওই যে বাইরে যে দাঁড়িয়ে আছে তার রেসপেক্টে এই ভেতরের মানুষগুলো কি গতিশীল। বাইরে থেকে দাঁড়িয়ে থাকা মানুষটা কি দেখছে, ভেতরের মানুষগুলো ট্রেনের সাথে সাথে ছুটে ছুটে চলে যাচ্ছে, কিন্তু ট্রেনের ভেতরে যারা বসে আছে ওরা একে অপরকে স্থির দেখছে। আবার ধর তুই ট্রেনের ভেতরে বসে আছিস, তুই দেখছিস বাইরের গাছপালাগুলো যেন ছুটে ছুটে চলে যাচ্ছে, কিন্তু যে বাইরে দাঁড়িয়ে আছে সে কি দেখবে, সে দেখবে ওরা স্থির অবস্থায় আছে। আশা করছি এবারই বোঝা গেছে, একদম পরিষ্কার আছে। চল এবার দেখা যাক, বলেছে চলন গতি, একদম ফালতু একটা বিষয়, প্রত্যেকেই জানিস। দেখ, কেউ যদি সরল রেখা বরাবর চলতে থাকে, আমি যদি কোনো একটা সরল রেখা বরাবর হাঁটতে থাকি হাঁটতে থাকি হাঁটতে থাকি, আমার গতিটা কি হবে, চলন গতি হবে। তুই যদি তোর ছাদের মধ্যে দাঁড়িয়ে একটা ঢিলকে এরকম ভাবে নিচে ছুঁড়ে দিস, তুই দেখবি ঢিলটা সোজা নিচের দিকে পড়ে যাচ্ছে, তাহলে ঢিলের গতিটা কি গতি, চলন গতি। যে কোনো বস্তু, যে কোনো কণা যদি একটা সরল রেখা বরাবর চলতে থাকে চলতে থাকে চলতে থাকে, তার গতিটাই চলন গতি। নেক্সট, এই জিনিসটা কিন্তু পরীক্ষাতে আসে। শুধু এইটা নয়, এর একটা দাদা রয়েছে, দাদাটা হচ্ছে এইটা, এই বৃত্তীয় গতি আর ঘূর্ণন গতি তোর পরীক্ষাতে আসবেই আসবে, এবং এগুলোর এক্সাম্পল একটা বিশেষ ভাবে দেয়। কি দেবে তোকে আমি এক্ষুনি শিখিয়ে দিচ্ছি। তুই ধর এই যে সূর্য রয়েছে, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, তুই একদম জানিস। তোর মনে হতে পারে সূর্যটা স্থির, বাস্তবে কোনো কিছুই পরম স্থির নয়। পৃথিবীও তোর মনে হচ্ছে, তুই পৃথিবী দাঁড়িয়ে আছিস, তোর মনে হচ্ছে পৃথিবী স্থির, অ্যাকচুয়ালি তো পৃথিবী গতিশীল। আবার তোর যেন এখান থেকে মনে হচ্ছে সূর্য নিশ্চয়ই দাদা স্থির, আর সূর্য স্থির নয়, সূর্য ঘুরছে মিল্কি ওয়ের চারিদিকে। যাই হোক, যেটা বলছিলাম, তাহলে এই যে তোর পৃথিবী রয়েছে, সেই পৃথিবী তার একটা এরকম অক্ষ রয়েছে। আবার তুই চিন্তা করে দেখ, এই পৃথিবীটা সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে না, এরকম ভাবে প্রদক্ষিণ করছে প্রদক্ষিণ করছে প্রদক্ষিণ করছে। তার মানে পৃথিবীটা সূর্যটাকে কেন্দ্র করে, এই যে ধর মধ্যিখানে সূর্য, পৃথিবীটা এরকম একটা বৃত্তাকার পথের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এই যে গতিটা রয়েছে এটাকে আমরা বলি বৃত্তীয় গতি। মানে কোনো কিছুকে কেন্দ্র করে তার চারিদিকে যদি কেউ ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে, তখন সেটাকে আমরা বৃত্তীয় গতি বলি। তাহলে তোকে যদি আমি একটা বেসিক এক্সাম্পল দিতে যাই, তোকে আমি বলবো পৃথিবীর বার্ষিক গতি। বার্ষিক গতি মানে কি, এক বছরে পৃথিবী সূর্যকে টোটাল প্রদক্ষিণ করে আসে, মানে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী তার চারিদিকে টোটাল পথটা অতিক্রম করে, এই গতিটাকে আমরা বৃত্তীয় গতি বলি। আর দাদা ঘূর্ণন গতিটাকে, ঘূর্ণন গতি হচ্ছে পৃথিবীর আর্নিক গতি। আর্নিক গতি মানে মানে যেখানে পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে লাট্টুর মতো ঘুরে। এই যে ধর অক্ষ আছে, এই অক্ষের চারিদিকে পৃথিবী ঘুরছে, নিজের চারপাশে নিজের চারপাশে নিজের অক্ষের চারিদিকে পৃথিবী ঘুরছে। এখানে কিন্তু সূর্যের চারিদিকে ঘুরছে এটাকে বিবেচনা করা হচ্ছে না, বিবেচনা করা হচ্ছে ওর যে অক্ষ আছে অক্ষের চারিদিকে ঘুরছে। যেমন ধর, যেমন পাখা, পাখার দেখবি একটা মধ্যিখানে অক্ষ থাকে, পাখাটা চারিদিকে এরকম ভাবে ব্লেড গুলো ঘুরতে থাকে। মানে ওখানে কি, ওখানে কারোর চারপাশে ঘুরছে না, ওখানে নিজের অক্ষের চারিদিকে ঘুরছে সে। যেমন লাট্টু, লাট্টু দেখবি একটা মধ্যিখান থেকে অক্ষ থাকে, একটা ছোট্ট নিপ থাকে, ওইটার চারপাশে লাট্টুটা পুরোপুরি ভাবে ঘুরতে থাকে। মানে নিজের অক্ষের চারিদিকে যদি কেউ ঘোরে, যেমনি পৃথিবী তার আর্নিক গতির ক্ষেত্রে ঘোরে, তখন সেইটাকে আমরা বলবো ঘূর্ণন গতি। আর পৃথিবী যদি সূর্যের চারিদিকে ঘুরতে থাকে, একটা জিনিসকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তখন সেটাকে আমরা বলবো বৃত্তীয় গতি। পরীক্ষাতে কি প্রশ্ন দিতে পারে, বার্ষিক গতি কি ধরনের গতি, আর্নিক গতি কি ধরনের গতি, বলে ফেল দেখি। চলো নেক্সট, মিশ্র গতি। বিষয়টা কি, মিশ্র গতি আর কিছুই না, দুটো গতির একটা কম্বিনেশন। কি কি গতি দাদা, একটা গতি হচ্ছে চলন গতি, আরেকটা গতি হচ্ছে ঘূর্ণন গতি। এই চলন আর ঘূর্ণনের একটা কম্বিনেশন হচ্ছে মিশ্র গতি। মানে তুই চিন্তা কর, একটা ভুল লেখা থাকে জানিস তো বইগুলোর মধ্যে, বইতে লেখা থাকে ট্রেনের চাকার গতি বা রেলের চাকার গতি, না, চলন্ত রেলের চাকার গতি। চলন্ত কথাটা তোমাকে অ্যাড করতে হবে, নাহলে সাইন্টিফিক্যালি সেটা রং। যখন একটা রেলের চাকা গড়াচ্ছে, একটা রেলের চাকা যখন চলছে, একটা রেল যখন এগোচ্ছে, তখন ওর চাকাটা সামনের দিকে এগোচ্ছে, আবারও চাকাটা নিজের একটা অক্ষ আছে, সেই অক্ষের চারিদিকে রোটেট করছে, অক্ষের চারিদিকে ঘুরছে। তো যদি সে নিজের অক্ষের চারিদিকে ঘোরে, তার মানে তার ঘূর্ণন গতি রয়েছে।
আবার সে সামনের দিকে এগোচ্ছে, মানে তার চলন গতিও রয়েছে। তাহলে একটা চলন্ত গাড়ির চাকার মধ্যে চলন গতিও থাকে, ঘূর্ণন গতিও থাকে, মোদ্দা কথায় মিশ্র গতি থাকে। কমপ্লিট। পর্যায়বৃত্ত গতিটা কি? অনেক সোজা। ধর কোনো একটা বস্তু কিছু নির্দিষ্ট সময় অন্তর একই পথে বারবার যাওয়া আসা করছে, বারবার যাওয়া আসা করছে, বারবার যাওয়া আসা করছে। যেমন ঘড়ির পেন্ডুলামের গতি। ঘড়ির পেন্ডুলামটা দেখবি একই পথে বারবার যাওয়া আসা করে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর। ওই ধরনের গতিটাকে আমরা পর্যায়বৃত্ত গতি বলি। এবং তুই বুঝতে পারছিস, এটা যদি সরল রেখা বরাবর কিছু হয়, তুই বিভিন্ন ধরনের দোলগতির বিষয় পড়েছিস, তুই সরল দোলগতি বিষয় পড়েছিস, সবই জানিস। এগুলো নিয়ে আমি আর বেশি গতিপতি নিয়ে যাচ্ছি না, সব তোরা এগুলো জানিস, আমি মেন কনসেপ্ট তোদেরকে বুঝিয়ে দিয়েছি, ব্যাস হলো। এইবার যে পার্টটা আমরা শুরু করব, সেই পার্টটাতে মেনলি ছেলে মেয়েদের একটু একটু সমস্যা থাকে। তারা একক লিখতে পারে না, ঝেড়ে মুখস্থ করে নেয়। তাদেরকে গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ করে মুখস্থ করানো হয়। আর নালে বলে দেওয়া হয় পরীক্ষার আগের দিন না দেখে চলে যাবে। আর ও তো দেখে যায় না, ও টুকে যায়। তো এই জিনিসগুলোকে বন্ধ করার জন্য অ্যাডভেঞ্চার একাডেমি চলে এসেছে। আমি তোকে বলছি, ক্লাস 10-এর ছেলেমেয়েরাও আগে মুখস্থ করতো, এখন তারা আর মুখস্থ করে না, এখন তারা ফিল করে, এখন তারা ধামাকা করে। একটাই স্লোগান চলে, জয় ধামাকা। তুই বুঝতে পারবি, তুই আমার 10-এর যে ভিডিওগুলো দিয়েছি তার কমেন্ট সেকশন গুলো চেক করে না, তাহলেই বুঝে যাবি কি হয় আমাদের ক্লাস 10। চল, আমি তোকে এইটুকু বলছি, তোকে যা করিয়ে দেবো তার বাইরে একটা প্রশ্ন আসবে না, গ্যারেন্টি আমার। মাধ্যমিকে তুই গিয়ে শুধু দেখবি যে তুই কোনটা লিখবি কোনটা ছাড়বি, বিকজ তোর ওরগুলো কমন। এমনি অবস্থা করব। শুধু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখ নতুন হয়ে থাকলে ভাই, কারণ ক্লাস 10 ডিসেম্বর থেকেই শুরু হবে। চলো, স্মরণের বিষয়টা একটু বলি। দেখ, ধরে নে আমাদের ভাই চিন্টু রয়েছে, এটা হচ্ছে চিন্টুর বাড়ি। এখানে কে থাকে বল? এখানে থাকে চিন্টু। আর এইটা হচ্ছে চিন্টুর বান্ধবীর বাড়ি, চিন্টু বান্ধবী, চিন্টুস হয়ে যাবে, হ্যাঁ চিন্টুস বান্ধবী। এবার চিন্তা করে দেখ, চিন্টুর কাছে চিন্টুর বান্ধবীর বাড়ি পর্যন্ত যাওয়ার জন্য 3টে রাস্তা আছে। একটা হচ্ছে এই রাস্তাটা, একটা হচ্ছে এই রাস্তাটা, আরেকটা হচ্ছে এই রাস্তাটা। এবার তুই আমাকে একটা কথা বল, চিন্টু সব থেকে তাড়াতাড়ি কোন রাস্তা দিয়ে ওর বান্ধবীর বাড়ি পৌঁছাতে পারবে? তুই বলবি দাদা এট এনি ডে এনি টাইম এই মধ্যিখানের রাস্তাটা দিয়ে সে যেতে পারবে সব থেকে তাড়াতাড়ি। মানে তুই মানছিস তো এই মধ্যিখানের যে রাস্তাটা আছে এটা হচ্ছে দ্য শর্টেস্ট ডিস্টেন্স, এটা সব থেকে ন্যূনতম দূরত্ব দুটো বিন্দুর মধ্যে। মাথায় রাখ ভাই, এটা কি স্মরণ বলে? দুটো বিন্দুর মধ্যে যে ন্যূনতম দূরত্ব থাকে সেইটাকে আমরা স্মরণ বলে থাকি। আর মাথায় রাখবি, যে কোনো দুটো বিন্দুর মাঝের ন্যূনতম দূরত্বটা সরল রৈখিক দূরত্ব হয়, কারণ যে কোনো বক্ররৈখিক দূরত্ব কোনোদিন ন্যূনতম দূরত্ব হতে পারে না। ন্যূনতম দূরত্ব সর্বদা কি দূরত্ব? সরল রৈখিক দূরত্ব। সেই জন্য দেখবি স্মরণের ডেফিনেশনে লেখা থাকে দুটি বিন্দুর মাঝের সরল রৈখিক দূরত্বকে স্মরণ বলা হয়। তার কারণ স্মরণ ইজ দ্য লিস্ট ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস। স্মরণ ইজ দ্য মিনিমাম ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস। আর মিনিমাম ডিস্টেন্স মানেই সরল রৈখিক দূরত্ব। মানে তুই মানতে বাধ্য, চিন্টু যখন চিন্টুর বান্ধবীর বাড়িতে যাচ্ছে সরল রৈখিক পথ বরাবর, তখন চিন্টু একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, ওর দিক পরিবর্তন হচ্ছে না। যখন এই পথ থেকে সে যেত একবার এই দিক বরাবর, একবার এই দিক বরাবর, একবার এই দিক বরাবর, একবার এদিক, একবার ওদিক, একবার সেদিক, একবার এদিক। কিন্তু যখন সে সরল রৈখিক পথ বরাবর যাচ্ছে তখন তার দিকের কোনো চেঞ্জ হচ্ছে না। তার মানে স্মরণ বরাবর যদি যায়, যদি তার স্মরণ হয়, তাহলে তার একটা মান তো রয়েছে, কারণ এটা একটা ডিস্টেন্স যাচ্ছে। ডিস্টেন্স যাচ্ছে যখন একটা মান আছে, সাপোজ ধরে নে এটা হচ্ছে 1 কিলোমিটার, এটা হচ্ছে সাপোজ, আমি কিলোমিটারে না বলে তার মিটারে বলছি সুবিধা হবে, একটু কণা নিয়ে তো আমরা কাজ করি। ধর এটা হচ্ছে 200 মিটার, এইটা হচ্ছে 500 মিটার, এটা হচ্ছে 700 মিটার। চিন্তা কর, তাহলে সব থেকে লিস্ট, সব থেকে মিনিমাম ডিস্টেন্স এটা, এটাই স্মরণ। তাহলে স্মরণের তো একটা মান রয়েছে রে। আবার যখন সে সরল রৈখিক পথ বরাবর যাচ্ছে, যখন তার স্মরণ হচ্ছে সে একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, তার মানে মানও আছে, দিকও আছে। মানে স্মরণ একটা ভেক্টর রাশি।
গল্প শেষ। এইবার একটা কথা বলি, একটা ছোট্ট মিসকনসেপশন দূর করি। তুই বলতো এই তিনটের মধ্যে কোনটা অতিক্রান্ত দূরত্ব? ছেলে মেয়েদেরকে বলতে বলা হলে বলবে দাদা এইটা অতিক্রান্ত দূরত্ব, এইটা অতিক্রান্ত দূরত্ব, আর এটা হচ্ছে সরণ। আরে তুই জানিস না রে, তিনটেই অতিক্রান্ত দূরত্ব। সরণ ইজ দা বিশেষ টাইপের অতিক্রান্ত দূরত্ব। মানে এমনি নয় যে এটা সরণ হয়ে গেছে বলে আমরা এটাকে অতিক্রান্ত দূরত্ব বলবো না। অ্যাকচুয়ালি একটা নির্দিষ্ট দিকে একটা সরল রেখা বরাবর যে দূরত্বটা অতিক্রম করা হয়, একটা নির্দিষ্ট দিকে একটা সরল রেখা বরাবর যে অতিক্রান্ত দূরত্ব, সেইটারই নাম আমরা দিই সরণ। তার মানে সমস্ত সরণ, যে কোনো সরণ একটা অতিক্রান্ত দূরত্ব, কিন্তু সব অতিক্রান্ত দূরত্ব সরণ হতে পারে না। আশা করব ক্লিয়ার। যে অতিক্রান্ত দূরত্ব সরল রেখা বরাবর হবে, যে অতিক্রান্ত দূরত্ব একটা নির্দিষ্ট দিকে হবে, সেই অতিক্রান্ত দূরত্বটাই সরণ হবে। ফিনিশ। এবার 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 তোকে একটা এক্সাম্পল দিচ্ছি, বুঝতে পারছিস কিভাবে পড়তে হবে। ধর আমি এক্সাম্পলটা এরকম দিচ্ছি, ধর একটা এ পয়েন্ট আছে, একটা বি পয়েন্ট আছে, একটা সি পয়েন্ট আছে। আমাকে এ থেকে সি তে যেতে হবে। আমি এ থেকে বি তে এলাম, বি থেকে সি তে গেলাম, বল গেলাম গেলাম গেলাম। আমি এ থেকে বি তে যখন যাচ্ছি, তুই ধরে রাখ আমি 8 মিটার যাচ্ছি। আবার যখন আমি বি থেকে সি তে যাচ্ছি, আমি তখন 6 মিটার যাচ্ছি। তাহলে তোকে যদি আমি জিজ্ঞাসা করি আমি টোটাল কতটা দূরত্ব গেলাম, তুই বলবি দাদা তুমি 8 + 6 মানে 14 মিটার দূরত্ব গেলে, জানো তো 14 মিটার দূরত্ব। আমি বললাম আচ্ছা এটা কি আমার সরণ? তুই বলবি না। তার কারণ এ থেকে সি তে যাওয়ার সময় তুমি এখানে একবার দিকের পরিবর্তন করেছো। তুমি এই দিক বরাবর যাচ্ছিলে, আবার তুমি এই দিক বরাবর চলে গেছো, মানে তুমি দিকের পরিবর্তন করে ফেলেছো। আর দিকের পরিবর্তন যদি তুমি করে ফেলো সেটা সরণ হতে পারে না, সেটা অতিক্রান্ত দূরত্ব হয়ে যাবে। তার মানে আমার অতিক্রান্ত দূরত্ব 14 মিটার। তোকে যদি বলতে বলি আমার সরণ কত, দাদা কিছুই না, একদম ফালতু পাতি জিনিস। কিভাবে করব না, এই এ আর সি এর মাঝে একটা সরল রেখা টেনে দাও, একটা রেখাংশ টেনে দাও। তাহলে এ আর সি থেকে তুমি ধরো যদি সরণ বার করতে চাও, তাহলে এ থেকে সি তে তোমাকে এই পথ বরাবর যেতে হবে। তাহলে এটাই হয়ে যাবে তোমার সরণ, এটাই হয়ে যাবে তোমার সরল রৈখিক দূরত্ব, এটাই হয়ে যাবে তোমার মিনিমাম ডিস্টেন্স পসিবল। কত হবে? কত হবে? এটা একটা সমকোণী ত্রিভুজ। তো তোরা ক্লাস 10 এ ম্যাথমেটিক্সে পড়বি পিথাগোরাসের উপপাদ্য, সেখানে কি পড়বি? এই সমকোণী ত্রিভুজটা, এটা সমকোণ, সমকোণের বিপরীত বাহু সব থেকে বড় বাহু অতিভুজ। এই যে অতিভুজটা রয়েছে সেটার মানটা কি করে বার করেন? একটা ফর্মুলা রয়েছে, অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আচ্ছা একটা মিসকনসেপশন হতে পারে, আমি যে বললাম না সব থেকে বড় বাহু, অনেকে বললো তাহলে তো দাদা সরণ সবচেয়ে বড়। আরে পাগলা, অতিক্রান্ত দূরত্ব তো এই দুটো বাহু মিলিয়ে হচ্ছে রে। এই দুটো বাহুকে মেলা না, 8 + 6 14 হয়ে গেল। এবার এটা বাহুটা মান বের কর, বুঝিয়ে যাবি। তাহলে অতিভুজের স্কোয়ার কত হবে? লম্ব কি? লম্ব দাদা এইটা, তাহলে 6 এর স্কোয়ার করলে হয়ে যাবে 36। ভূমি কোনটা বলে? এটা 8 এর স্কোয়ার করলে হয়ে যাবে দাদা 64। গল্প শেষ, ক্লিয়ার। 36 আর 64 কে দাদা যোগ করো, 60 আর 30 90, 4 আর 6 10, তাহলে হয়ে গেল 100। তাহলে আমি বলতে পারি তো যে অতিভুজের যে ভ্যালুটা সেটা হয়ে গেল √100, তাহলে হয়ে গেল 10 মিটার। আশা করব ক্লিয়ার। তাহলে এই যে সরণটা হলো সেটা হয়ে গেল 10 মিটার। অতিক্রান্ত দূরত্ব কত ছিল? 14 মিটার। তাহলে দুটো বিন্দুর মাঝে সরণটাই তার সব থেকে ন্যূনতম দূরত্ব। ক্লিয়ার। এরকম প্রশ্ন তোকে দিয়ে দেবে, বলবে কোনো একটি কণা তার যাত্রাপথে প্রথমে পশ্চিম দিকে গেছে 8 মিটার, কিছুটা যাওয়ার পর উত্তর দিকে গেছে 6 মিটার। তাহলে তুমি এর অতিক্রান্ত দূরত্ব এবং সরণ নির্ণয় করো। পেরে যাবি তো? অ্যারো গুলো দিবি। এই অ্যারো গুলো না দিলে তুই বোঝাতে পারবি না কোন দিকে গেছে। এটা পশ্চিম দিকে গেল, উত্তর দিকে গেল, ঠিক আছে। নেক্সট, এবার সরণ আর অতিক্রান্ত দূরত্বের মধ্যে যদি তোকে পার্থক্য বলি, অতিক্রান্ত দূরত্বের কোনো নির্দিষ্ট দিক থাকে না। মানে ধর এটা এ, এটা ধর তোকে বি বললাম, তাহলে এ আর বি এর মাঝের অতিক্রান্ত দূরত্ব
বরাবর হতে পারে, এই বরাবর হতে পারে, এইটাও হতে পারে, এইটাও হতে পারে, এইটাও হতে পারে, যে কোনো রাস্তা আমি যদি একটুখানি যাই তাহলে সেটাই আমার অতিক্রান্ত দূরত্ব। কিন্তু সরণ কোনটা? সরণ ইজ দ্য মিনিমাম ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস। অতিক্রান্ত দূরত্বের কোনো দিক নেই, কেবলমাত্র মান আছে, সেই কারণে অতিক্রান্ত দূরত্ব একটা স্কেলার রাশি। সরণের মানও আছে, সরণের দিকও আছে, সুতরাং সরণ একটা ভেক্টর রাশি। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, পরিষ্কার, কমপ্লিট। আচ্ছা তুই আমাকে একটা উত্তর দে, সরণ আর অতিক্রান্ত দূরত্ব এই দুটোর মধ্যে, আমি প্রশ্নটাও মনে হয় দিয়েছি, এই যে কোনো কণার সরণ কি অতিক্রান্ত দূরত্বের চেয়ে বেশি হতে পারে? এটা তোদের উত্তর, তোরা নিচে দিবি, আমাকে কমেন্ট সেকশন কর, তাড়াতাড়ি কমেন্ট কর। সরণ কি কখনো বেশি হতে পারে অতিক্রান্ত দূরত্বের চেয়ে? অ্যান্সার দে দেখি। বলছি সরণ কখন শূন্য হয়? মনে রাখ, যদি কোনো একটা বস্তুর প্রাথমিক অবস্থান আর সেই বস্তুটার শেষ অবস্থান একই হয়ে যায়, মানে যেখান থেকে ও শুরু করেছিল যাত্রা ও যদি ঘুরে ফিরে সেখানেই চলে আসে, তাহলে সেই বস্তুটার সরণ 0 হয়ে যায়। ঠিক আছে, চলো চলো, আমাদের সরণ বিষয়টা কমপ্লিট হয়ে গেছে। এইবার আমরা যেটার মধ্যে যাব সেটা হচ্ছে দুই ভাই। আমাদের এখানে মেনলি 3টে ভাইয়ের কথা পড়ি, তোরা প্রত্যেকে এগুলো পড়ে ফেলেছিস, তোরা জানবি। আমরা প্রথমে যেটা পড়ি সেটা হচ্ছে সরণ আর অতিক্রান্ত দূরত্ব, দুই ভাই। দ্বিতীয় আমরা যাদের কথা পড়ি সেগুলো হচ্ছে দ্রুতি আর বেগ, দুই ভাই। তারপরে আমরা যাদের কথা পড়ি তারা হচ্ছে ত্বরণ আর মন্দন, দুই ভাই। চল একটুখানি সরণ আর অতিক্রান্ত দূরত্বের একক মাত্রাগুলো বলে দেওয়া যাবে। আজকে ধর আমি তোকে সরণের কথা বলছি, সরণ অ্যাকচুয়ালি কি রে? সরণ তো কিছুটা ডিস্টেন্স, কিছুটা দূরত্বকেই তো সরণ বলে। তাহলে যে কোনো দূরত্বের একক কি হয়? আমরা যদি তোকে বলি সিজিএস একক আর এসআই একক। আচ্ছা এসআই এর আগের নাম কি ছিল রে? এসআই এর আগের নাম দাদা ছিল এমকেএস। আচ্ছা এমকেএস এর পুরো নাম আর সিজিএস এর পুরো নাম জানিস? সিজিএস এর পুরো নাম হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। এমকেএস এর কত? মিটার কিলোগ্রাম সেকেন্ড। তার মানেটা কি? তার মানে সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার, ভরের একক হচ্ছে গ্রাম, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। এমকেএস বা এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, ভরের একক হচ্ছে কিলোগ্রাম, সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে তোকে যদি আমি বলি, এগুলো তো দৈর্ঘ্য, আমি লিখে দিচ্ছি এখানে, দৈর্ঘ্যের একক, ভরের একক, সময়ের একক। তোকে যদি আমি বলি সরণ কি, অতিক্রান্ত দূরত্ব কি, এটা একটা ডিস্টেন্স, একটা দৈর্ঘ্য, তাহলে সরণের একক বা অতিক্রান্ত দূরত্বের একক সেম। আর সেটা কত? সিজিএস পদ্ধতিতে হয়ে যাবে সেন্টিমিটার, আর এসআই পদ্ধতিতে হয়ে যাবে মিটার। আশা করব ক্লিয়ার। মাথায় রাখ, তোদের মাত্রা লিখতে দেয়, কিচ্ছু মুখস্থ নয়, শুধু মনে রাখবি 3টে জিনিস। ভরের মাত্রা হয়, মাত্রা যখনই বোঝাবি থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরবি, ভরের মাত্রা হয় এম, মাত্রা সবসময় ক্যাপিটাল। দৈর্ঘ্যের মাত্রা হয় বা দূরত্বের মাত্রা হয় এল, সময়ের মাত্রা হয় টি। তুই এইটুকু জানলে গল্প শেষ হয়ে যাবে ভাই। তুই আমায় বল সরণ কি একটা? সরণ একটা দৈর্ঘ্য, সরণ একটা দূরত্ব। তাহলে সরণ বল কি অতিক্রান্ত দূরত্ব বল, এই দুজনের মাত্রা কি হবে? মাত্রা হয়ে যাবে এল। আশা করব বুঝে গেছিস, বুঝে গেছিস, বুঝে গেছিস, কমপ্লিট। চল এবার শুরু করা যাক দ্রুতি ও বেগ। তোরা প্রত্যেকেই দ্রুতি আর বেগের ব্যাপারে সবকিছু জানিস, আমি জানি। তোকে যদি আমি বলি এক্ষুনি দ্রুতি কাকে বলে, তুই আমাকে এক্ষুনি এরকম ভাবে একটা সমীকরণ লিখে দিবি যে দাদা দ্রুতি ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়। আবার জানো তো আমাদের বইয়ের মধ্যে লেখা রয়েছে প্রতি একক সময় একটা কণা যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে। দ্রুতি একটা স্কেলার রাশি। আরে এগুলো সব গাছের পাতা সবুজ, এগুলো সব মুখস্থ। এ দিয়ে তুই মাধ্যমিক ভালো রেজাল্ট এই অ্যাপ্রোচে করতে পারবি না। আমরা যেরকম ভাবে মাধ্যমিকে শেখাবো তোকে ওরকম ভাবে আমি 9 একটু ঝলক দিচ্ছি, এই রকম ভাবে না সবাই পড়তে পারে। এই পড়লে তুই আমার ওই এক্সপেক্টেড রেজাল্ট আমি যেটা মাধ্যমিকে করাই 95 থেকে 100-র মধ্যে ঢুকতে পারবি না। সেই কারণে এখন থেকে আমার স্টাইলটাকে অ্যাডপ্ট কর, এইসব নয়। প্রথমেই একটা কথা তোকে বলি, তোকে প্রথমে শিখতে হবে যে দ্রুতি মানেটা কি অ্যাকচুয়ালি। এই যে তুই সমীকরণটা এক্ষুনি আমাকে লিখে দিলি না, যে দ্রুতি ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়, এই জিনিসটা তোকে আমি ভ্যালুটা বোঝাচ্ছি, মানেটা বোঝাচ্ছি। দেখ এদিকে, ধর আমি তোকে বললাম একজন বা একটা কণা বা একটা বস্তু তুই যাই ধর এখান থেকে যাত্রা শুরু করলো,
সে এই পথ ধরে এই পথ ধরে এই পথ ধরে এই পথ ধরে এই জায়গাটা পর্যন্ত পৌঁছালো, মানে সে এ থেকে টোটাল বি তে গেল, ঠিক আছে, এরকম ভাবে সে যাচ্ছে যাচ্ছে, সেই যে টোটাল পথটা গেল সেটা হচ্ছে সাপোজ 1000 মিটার পথ, আর এই 1000 মিটার পথটা যেতে ধরে নে তার 500 সেকেন্ড সময় লেগেছে। তাহলে আমি যদি তোকে বলি এর স্পিড কত, তুই বলবি দাদা স্পিড মানে, আরে স্পিড মানেই তো দ্রুতি, দ্রুতিকেই তো ইংরেজিতে স্পিড বলা হয় রে। দাদা স্পিডটা আমরা বার করব কি করে? দেখেছিস মুখস্থ করার পরিণাম, তুই এক্ষুনি লিখেছিস যে দ্রুতি ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব বাই সময়, তাহলে স্পিড তুই বার করবি কি করে? তুই ওপরে বসা কতটা দূরত্ব অতিক্রম করেছে বল, কতটা দূরত্ব অতিক্রম করেছে, আমি এখানে লিখছি দেখ, দ্রুতি ইকুয়াল টু কতটা দূরত্ব অতিক্রম করেছে বল, 1000 মিটার, কতটা সময় করেছে বল, 500 সেকেন্ড, তাহলে নিচে আমি বসাচ্ছি এইভাবে 500 সেকেন্ড। তাহলে আমাকে একটা কথা বল, 500 দিয়ে 1000 কাটলে কত হয়? 2, তাহলে অ্যান্সার কত হয়ে গেল? 2 মিটার পার সেকেন্ড। দেখ তুই কি জানতে পারলি, তুই জানতে পারলি এসআই পদ্ধতিতে দ্রুতির একক মিটার পার সেকেন্ড, এইটা তো জানলি, কিন্তু মন দিয়ে শোন দ্রুতি অ্যাকচুয়ালি মানেটা কি। মানেটা হচ্ছে এই যে 2 মিটার পার সেকেন্ড, এই কথাটার ভ্যালুটা তোকে জানতে হবে। 2 মিটার ডিভাইডেড বাই 1 সেকেন্ড লেখা যায় তো, 2/1 মানে 2 মিটার পার সেকেন্ডটা ওখানে বসে গেছে। এর মানেটা কি দাদা? এর মানে হচ্ছে ওই কণাটা 1 সেকেন্ডে 2 মিটার যাচ্ছে। যদি কেউ দাদা 1 সেকেন্ডে 2 মিটার যায়, সে কত সেকেন্ড ধরে যাত্রাটা করেছে? 500 সেকেন্ড। তাহলে 500 সেকেন্ডে সে যাবে, দাদা 1 কে 500 দিয়ে গুণ করলে তবে 500 হয়, তাহলে আমি এখানেও 500 দিয়ে গুণ করে দিই, তাহলে 500 গুণ 2 হয়ে গেল দাদা 1000 মিটার। আচ্ছা এই তো, ও তো 1000 মিটারই গেছিল, মানে আমি অ্যাকচুয়ালি বার কি করলাম, আমি বার করলাম সেই কণাটা 1 সেকেন্ডে কতটা পথ যায়। আর জানিস ভৌত বিজ্ঞানের ভাষায় এই একটাকে আমরা একক সময় বলে থাকি। ওই জন্যই তো তুই দ্রুতির ডেফিনেশনে পড়েছিস, কোন কণা একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে সেই কণার দ্রুতি বলা হয়। কারণটা বুঝতে পারছিস? কারণ অ্যাকচুয়ালি যখন আমরা দ্রুতি বার করি তখন ঘুরে ফিরে একটা সেই ছোট্ট জিনিস বেরোয় যেটা প্রকাশ করে যে 1 সেকেন্ডে কোনো একটা কণা কতটা যাচ্ছে। এই জন্যই দ্রুতির ডেফিনেশনের মধ্যে ওই একক সময়ে কথাটা লেখা থাকে। এইবার যখন আমি তোকে দ্রুতির কথা বলছি, সেই দ্রুতিটা অ্যাকচুয়ালি কার উপরে নির্ভর করছে? অতিক্রান্ত দূরত্বের উপরে। আর তোরা তো আমার মুখে একটু আগেই শুনেছিলি বাবু যে অতিক্রান্ত দূরত্বের কোনো নির্দিষ্ট দিক থাকে না, অতিক্রান্ত দূরত্ব স্ট্রেট পথে গেলেও অতিক্রান্ত দূরত্ব, বাঁকা পথে গেলেও, এমনি এমনি পথে গেলেও, ওপরে ওপরে এবড়ো খেবড়ো পথে গেলেও অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব মানে অ্যাকচুয়ালি কি? কতটা দূরত্ব, কতটা ডিস্টেন্স আমি গেছি, ডাজেন্ট ম্যাটার আমি কোন দিকে গেছি। তাহলে দিকের ওপর এটা নির্ভরশীল নয়, শুধুমাত্র এটার একটা মান রয়েছে, সুতরাং এটা একটা স্কেলার রাশি। তার মানে দাদা অতিক্রান্ত দূরত্ব স্কেলার রাশি ছিল বলেই দ্রুতি স্কেলার রাশি। আমি একটু জাস্ট দেখবো আমার রেকর্ডিংটা ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা। আমি আশা করতে পারি এইটুকু যে তোদের প্রত্যেকের কাছে একদম পারফেক্ট হচ্ছে, প্রত্যেকের কাছে কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছে, সবাই কিন্তু পুরো বিষয়টাকে মনে রাখতে পারবি। এইবারে মন দিয়ে শোন, তুই কি পড়লি বল? তুই পড়লি, এবার এককগুলোকে একটু শিখিয়ে দি নাকি? তুই একটু জিনিসটা পড়লি যে দ্রুতি ইকুয়াল টু, এইবার তুই দেখ খুব সহজে পারছিস, অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়। তাহলে আমাকে বল, যদি আমি এখান থেকে তোকে বলি সিজিএস পদ্ধতিতে একক কি হবে? তুই বলবি দাদা অতিক্রান্ত দূরত্ব মানে একটা ডিস্টেন্স, ডিস্টেন্স মানে একটা দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে সি ফর সেন্টিমিটার, তাহলে হয়ে গেল দাদা সেন্টিমিটার ডিভাইডেড বাই টাইমের একক সেকেন্ড, কারণ লাস্টে এস আছে। তাহলে দ্রুতির সিজিএস পদ্ধতির একক সেন্টিমিটার পার সেকেন্ড, আর এসআই পদ্ধতির একক দাদা কি হবে? না এসআই এর প্রিভিয়াস নাম ছিল এমকেএস, এমকেএস মানে মিটার কিলোগ্রাম সেকেন্ড, তাহলে দাদা মিটার পার সেকেন্ড। গল্প শেষ, গল্প শেষ, আরে গল্প শেষ রে বল, গল্প শেষ। ঠিক আছে ঠিক আছে দাদা, মাত্রা কি হবে? মাত্রা, আরে মাত্রা দেখ, অতিক্রান্ত দূরত্ব মানে একটা ডিস্টেন্স, তো ডিস্টেন্স মানে দৈর্ঘ্য, তো দৈর্ঘ্য। তাহলে আমি এখানে লিখি আগে দ্রুতির মাত্রা, উপরে বল দৈর্ঘ্যের মাত্রা এল বসাবো, নিচে কি বল সময়ের মাত্রা টি বসাবো। তাহলে দ্রুতির মাত্রা কি হয়ে গেল বল? এল টি মাইনাস 1 বল। হ্যাঁ
বল হ্যাঁ, বল হ্যাঁ, বল কমপ্লিট, একদম। আচ্ছা, দ্রুতি একটা স্কেলার রাশি, ফেলার রাশি, সব তুই বুঝে গেছিস, সব বুঝে গেছিস, সব বুঝে গেছিস, একদম 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 শেষ 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 শেষ। এইবার আমি একটু বেগের প্রসঙ্গে যাই, বেগের বিষয়টা নিয়ে একটু যাই। দেখ, বেগের বিষয়টা নিয়ে যাওয়ার আগে তোকে আমি একটু বেগ মানেটা শিখিয়ে দিই। হ্যাঁ, ঠিক যেরকম করে তুই দ্রুতি শিখেছিস, তুই একই রকম ভাবে বেগ শিখবি। তুই একটা পার্থক্য মনে রাখ। তোকে যদি আমি বলি এক্ষুনি বেগ মানে কি, তুই আমাকে ধ্যান করে এক্ষুনি লিখে দিবি বেগ ইকুয়াল টু সরণ বাই সময়। তখন তোকে যদি আমি বলি ডেফিনেশন বল, তুই বলবি দাদা একক সময় যতবার সরণ হয়, অথবা কেউ কেউ বলবে সময় সাপেক্ষে সরণের হারকে বেগ বলা হয়। মানে তারা কিছুই জানে না। বল সরণ অ্যাকচুয়ালি মানেটা কি ছিল? সরণ মানে ছিল একটা স্ট্রেট লাইনের মধ্যে দিয়ে, একটা সরল রৈখিক পথের মধ্যে দিয়ে একটা কণা যে দূরত্ব অতিক্রম করছে, সেটাই ছিল আমাদের সরণ। সরণের ক্ষেত্রে কিন্তু দিকটা নির্দিষ্ট ছিল, সরণের কিন্তু একটা মানও ছিল, একটা দিকও ছিল, ওই জন্য সরণ একটা ভেক্টর রাশি ছিল। আর যেহেতু বেগটা সরণের উপরে নির্ভর করছে, সুতরাং বেগেরও একটা মান থাকবে, একটা দিক থাকবে, সুতরাং বেগও একটা ভেক্টর রাশি। বেগের ক্ষেত্রেও কিন্তু দিকের কোনো পরিবর্তন হবে না, এর একটা নির্দিষ্ট দিক থাকবে। তাহলে তুই ধরে নে একটা কণা সরলরেখা বরাবর চলছে, কতটা সে চললো, ধরে নে সে 1000 মিটার চললো দিকের পরিবর্তন না করে। কত সেকেন্ডে চললো দাদা? না, আবার ধরে নে 500 সেকেন্ডে চললো। তাহলে আমাকে বল, এই যে 1000 মিটার সে গেছে, এই 1000 মিটারটাকে আমরা অতিক্রান্ত দূরত্ব বলবো না সরণ বলবো? তুই বলবি দাদা সরণ বলবো, কারণ এটা একটা স্পেশাল টাইপের অতিক্রান্ত দূরত্ব, এটা সরল রৈখিক পথে গেছে, সেই কারণে আমরা এটাকে সরণ নামে ডাকবো। তাহলে যতটা সরণ হয়েছে, মানে এই সরণটাকে দাদা আমরা বলতে পারি একটা নির্দিষ্ট দিকে যে অতিক্রান্ত দূরত্বটা হয়েছে, সেইটা হয়েছে 1000 মিটার। কতক্ষণে হয়েছে দাদা? 500 সেকেন্ডে হয়েছে। তাহলে আমি নিচে লিখি 500 সেকেন্ড। তাহলে আমাকে একটা কথা বল, বেগ কত হবে? তা 500 দিয়ে 1000 কাটো 2, অ্যান্সার হয়ে গেল দেখো 2 মিটার পার সেকেন্ড। বলো হ্যাঁ। এর মানেটা কি দাদা? এর মানে একই রকম ভাবে 2 মিটার ডিভাইডেড বাই 1 সেকেন্ড। আমি বললাম হ্যাঁ। তার মানে দাদা আমি বেগটাকে কি লিখতে পারি বলো তো? এরকম কি না, কোনো একটা গতিশীল কণা প্রতি একক সময়ে, জাস্ট একটা টার্ম যোগ কর, নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে সেই কণার বেগ বলা হয়। তাহলে পার্থক্যটা কোথায় থাকলো? পার্থক্যটা এই জায়গাটায়, কোন আমি লিখছি দেখ, কোন গতিশীল কণা প্রতি একক সময়, কোন মুখস্থ নয় রে, মাধ্যমিকে কাঁপাবো তুই দেখবি শুধু এবার, নির্দিষ্ট দিকে। এই কথাটা যদি তুই নির্দিষ্ট দিকে কথাটা যদি তুই বাদ দিয়ে দিস, তাহলে এটা দ্রুতির ডেফিনেশন হয়ে যাবে। যদি নির্দিষ্ট দিকে কথাটা লিখিস, তাহলে বেগের ডেফিনেশন হয়ে যাবে। যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে। বাকি ইউনিট মাত্রা সব সেম, কারণ এটাও তো অ্যাকচুয়ালি দূরত্ব বাই সময়, দ্রুতিও তো তাই ছিল রে ভাই, তাই না? চলো, আচ্ছা এবার এখান থেকে তুই একটা জিনিস পাবি, সেটা হচ্ছে সমবেগ আর অসমবেগ। সমবেগ অসমবেগ মানে কি? মানে ধর একজন যাত্রা শুরু করেছে এই পয়েন্ট থেকে, আর সে গিয়ে পৌঁছাতে চাইছে এই পয়েন্টটাতে। এই যাত্রাপথের মধ্যে সে ধর এই এতটুকু জায়গায় গিয়ে কিছুটা পরিমাণ ব্রেক নেওয়ার চেষ্টা করলো। ধর এখানে তার বন্ধু চিন্টু থাকে, চিন্টুর সাথে দাঁড়িয়ে একটু করে কথা বলে নিল। এখানে ধর তার বন্ধু মিন্টু থাকে, মিন্টুর সাথে দাঁড়িয়ে একটু কথা বলে নিল। এখানে ধর তার বন্ধু পল্লবী থাকে, পল্লবীর সঙ্গে দাঁড়িয়ে একটু কথা বলে নিল। তাহলে ও যে এখান থেকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে যাচ্ছে, যেতে গিয়ে সে 3বার দাঁড়িয়ে পড়লো। যখন সে যাত্রা শুরু করেছিল তখন সে কোন বেগে চলছিল বলতো? সাপোজ আমি বলছি সে চলছিল 30 মিটার পার সেকেন্ড বেগে। সে এখানটা দাঁড়ালো, দাঁড়ানোর পরে আচ্ছা এইটুকুনি তো স্বীকার করবি যে পুরোটা একটা সরল রৈখিক পথ, একটা নির্দিষ্ট দিক রয়েছে, মানে এটাকে আমি বেগ বলবো। আচ্ছা এখানে দাঁড়ানোর পরেও যখন সে যাত্রা শুরু করলো, সে তখনও যাচ্ছে 30 মিটার পার সেকেন্ড বেগে। আবার যখন সে যাত্রা শুরু করলো, আবার যাচ্ছে সে 30 মিটার পার সেকেন্ড বেগে। সে যখন যাত্রা কমপ্লিট করলো, তখনও সে যাচ্ছে 30 মিটার পার সেকেন্ড বেগে। মানে ওভারঅল তার যাত্রা পথে কখনোই সে তার বেগের পরিবর্তন করেনি, মানে বেগের মানেরও পরিবর্তন হয়নি, দিকেরও পরিবর্তন হয়নি। যদি ওভারঅল যাত্রাপথে বেগের মান আর দিক দুটোই যদি অপরিবর্তিত থাকে, তখন সেই বেগটাকে আমরা বলি সমবেগ।
আর যদি বেগের মান বা দিকের পরিবর্তন হয় বারবার বারবার, তখন সেটাকে আমরা বলি অসমবেগ। মানে প্রথমে যাচ্ছিল 30 মিটার পার সেকেন্ড, তারপরে হয়ে গেল 10 মিটার পার সেকেন্ড, তারপরে হয়ে গেল 5 মিটার পার সেকেন্ড, তারপরে হয়ে গেল 40 মিটার পার সেকেন্ড, এটা হয়ে গেল অসমবেগের মান। ব্যাস, গল্প শেষ। দ্রুতির ক্ষেত্র তাই। দ্রুতির ক্ষেত্রে শুধু কি হয়ে যাবে, তুই বক্রপথ নিতে পারিস। একটা বাস্তব কথা তুই এতক্ষণে আমার কাছে যেখানে পড়ছিস তুই বুঝে গেছিস, যদি একটা সরল রৈখিক পথে কোনো বস্তু যায় তাহলে সেইটাকে আমরা তার দ্রুতিও বলতে পারি, শুধু সেটা একটা স্পেশাল টাইপের দ্রুতি বলে তার একটা নাম দেওয়া হয়, সেটা হয় বেগ। যেমনি সরল রৈখিক পথে যদি কেউ যায় সেটা তার অতিক্রান্ত দূরত্ব, কিন্তু সেটা একটা স্পেশাল টাইপের অতিক্রান্ত দূরত্ব, তাই জন্য সেটাকে আমরা সরণ বলি। এইটুকু তো সবাই বুঝে গেছে। তাহলে আমি যদি তোকে বলি একটা বস্তু এরকম পথে যাচ্ছে, কিন্তু যাওয়ার সময় সে প্রত্যেকটা সময় যখনই ব্রেক নিচ্ছে বা প্রত্যেকটা যাত্রাপথের মধ্যে কখনোই তার দ্রুতির পরিবর্তন করছে না, তাহলে ওভারঅল যাত্রাপথে তার দ্রুতিটা সেম আছে, তাহলে সেটাকে আমরা সমদ্রুতি বলবো। আর যদি ওভারঅল যাত্রাপথে তার দ্রুতির মানটা বারবার বারবার চেঞ্জ হতে থাকে, তাহলে সেটাকে আমরা অসমদ্রুতি বলবো। দ্রুতির ক্ষেত্রে দিকের কোনো ব্যাপার নেই, গল্প শেষ। চলো, একটা প্রশ্ন দেয় দেখো পরীক্ষাতে মাঝে মাঝে, প্রশ্নটা আমি দেখবো একবার জাস্ট পুরোটা ক্যাপচার হচ্ছে কিনা ক্যামেরাতে। শুধু আমার ফোন দিয়ে রেকর্ড করি তো, আমাকে এখন ক্যামেরা নেই, আমি ফোন দিয়ে পুরোটা রেকর্ড করি, ওই জন্য একটু আমাকে দেখতে হয় মাঝে মাঝে। দেখো, সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে। ভালো করে স্টেটমেন্টটা পড়বি, এই স্টেটমেন্টটা তোকে পরীক্ষাতে দ্রুতি বেগের পার্থক্যের মধ্যেও তুই লিখে দিতে পারিস, তোকে এখান থেকে ডিরেক্ট প্রশ্ন দেবে। কি স্টেটমেন্টটা দিয়েছে, সমদ্রুতি সম্পন্ন কোনো বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে। মানে যদি কোনো একটা বস্তু সমদ্রুতি সম্পন্ন হয়, এমনি কোনো মানে নেই যে সে সমবেগ সম্পন্ন হবে, সে সমবেগ সম্পন্ন নাও হতে পারে। কিন্তু যদি কোনো বস্তু সমবেগ সম্পন্ন হয় তার মানে সে সমদ্রুতি সম্পন্ন হবেই হবে। এটা যারা আমার কাছে এতক্ষণ মন দিয়ে পড়ছিস তাদের আর উত্তর করারই প্রয়োজন নেই, তারা অলরেডি সব জানিস। ধর কোনো একটা বস্তু বক্রপথে চলছে, কিন্তু বক্রপথে সে চলছে যখন সেটা দ্রুতির পরিবর্তন ঘটাচ্ছে না, সে এই পর্যন্ত গেল 2 মিটার পার সেকেন্ড, এই পর্যন্ত গেল 2 মিটার পার সেকেন্ড, এই পর্যন্ত গেল 2 মিটার পার সেকেন্ড, এইটাও গেল 2 মিটার পার সেকেন্ড, মানে ওভারঅল যাত্রাপথে তার দ্রুতিটা কিন্তু সেম আছে প্রত্যেকটা জায়গায়। তার মানে সে দ্রুতির মানের যদি পরিবর্তন না ঘটা তাহলে সেই বস্তুটা সমদ্রুতি সম্পন্ন। কিন্তু চিন্তা কর, সেই বস্তুর তো ডিরেকশন প্রতিনিয়ত বদলাচ্ছে, যদি ডিরেকশন প্রতিনিয়ত বদলায় তার মানে সেই বস্তুটা কিন্তু সমবেগ সম্পন্ন নয়। কারণ সমবেগের মধ্যে আমরা তোকে বলে দিয়েছিলাম মান আর দিক দুটোই সেম হতে হবে। যেহেতু দিক বারবার বদলে ফেলছে তাহলে এটা তো বেগ হতে পারে না, কারণ বেগ তো সরল রৈখিক পথে হয়। তার মানে এইটা সমদ্রুতি সম্পন্ন কিন্তু সমবেগ সম্পন্ন নয়। সেটাই তো ফার্স্ট লাইনে বলতে চেয়েছে, সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে। কিন্তু যদি কোনো একটা বস্তু সরল রৈখিক পথে চলে তখন তো আমরা বলতে পারি, ধরো এটা 2 মিটার পার সেকেন্ড, পুরো যাত্রাটা একই বেগে চলছে, তাহলে এইটাকে আমি নিঃসন্দেহে বলতে পারি এটা সমবেগ সম্পন্ন একটা বস্তু। আরে ভাই, দ্রুতি কি কোনো ডিস্টেন্সের শুধুমাত্র ওই দিকটার উপর নির্ভর করে? কোনোদিন করে না। তুই বক্রপথে চল, তুই সরল রৈখিক পথে চল, দ্রুতি তো তোর হবেই। একটা স্পেশাল টাইপের দ্রুতি সরল রৈখিক পথে, ওটার নাম হচ্ছে বেগ। তার মানে যখন বস্তুটা সরল রৈখিক পথে চলছে তখন আমি বলতে পারি সে সমদ্রুতিতে চলছে, কিন্তু যেহেতু সে সরল রৈখিক পথে চলছে সেই কারণে তার দ্রুতিটাকে আমরা কি বলি, বেগ বলি, এবং বলি সেই বস্তুটা সমবেগে রয়েছে। মানে যদি একটা বস্তু সরল রৈখিক পথে একটা নির্দিষ্ট ডিরেকশনে একই বেগ নিয়ে চলে তখন আমরা তাকে বলি সমবেগ। আর সরল রৈখিক পথে চলুক কি বক্র রৈখিক পথে চলুক, যদি একই বেগ নিয়ে চলে তার মানে সে একই দ্রুতি নিয়েও চলছে। ওই জন্য যদি কোনো বস্তু সমবেগ সম্পন্ন হয় সে সমদ্রুতি সম্পন্ন তো অবশ্যই হবে রে ভাই। যেমনি সরণও একটা অতিক্রান্ত দূরত্ব, কিন্তু সব অতিক্রান্ত দূরত্ব গুলো কিন্তু সরণ নয়, সেমনি সমস্ত বেগই দ্রুতি কিন্তু সব দ্রুতি কিন্তু বেগ নয়। ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আমি আশা করব যারা এতটা পর্যন্ত পড়েছিস না তাদের এইসব জিনিসগুলো জলের মতো পরিষ্কার হয়েছে, এবং তোরা একটা জিনিস ট্রেলার পেয়ে গেলি যে ক্লাস 10-এ আমরা কিভাবে পড়াশোনা করব। এখনো যদি লাইক বা ভিডিওটাকে সাবস্ক্রাইব, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকিস বড় ভুল করে ফেলেছিস। কারণ মাধ্যমিক যারা দিচ্ছে তুই পেছনের ভিডিওগুলো একটু ঘুরি ঘুরি তুই দেখে না কি অবস্থা হয়েছে। আমার কাছে প্রত্যেক দিন কমেন্ট আসছে, প্রত্যেকটা দিন কমেন্ট আসছে, মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হচ্ছে আর কমেন্ট আসছে,
পরের আমাদের একটা ধামাকা ব্যাচ আছে, জানিস তো? ধামাকা ব্যাচটা আমরা সেকেন্ড সামেটিভের পর শুরু করি। ওই সেকেন্ড সামেটিভের পর যে ধামাকা ব্যাচটা শুরু হয়েছে, আমি চ্যালেঞ্জ দিয়েছি, যা করাবো মাধ্যমিক ছেপে দেবে। ধামাকা ব্যাচে প্রচুর ছেলে মেয়ে ভর্তি হয়েছে। আমি তোকে নাম্বারটা বলবো না, এস্টিমেট, কিন্তু এইটুকু বলতে পারি প্রচুর ছেলে মেয়ে ভর্তি হয়েছে। বাকি পরের বছরে তো দেখা যাক কি হবে, কি ধামাকা পুরোপুরি দেখ না। ত্বরণ কাকে বলে? ভাই ত্বরণ অত্যন্ত সোজা একটা জিনিস। তুই ধরে নে, আচ্ছা প্রথমেই একটা কথা বলতো, আমি যদি তোকে এক্ষুনি বলি ত্বরণ কাকে বলে, তুই আমাকে একটাই জিনিস বলবি, কি বলবি বলতো? যে দাদা আমরা জানো তো পড়েছি বইয়ের মধ্যে গাছের পাতা সবুজ, ত্বরণ মানে হচ্ছে বেগের বৃদ্ধি ডিভাইডেড বাই সময়। অনেকে বলবে দাদা প্রতি একক সময় বেগ বৃদ্ধিকে ত্বরণ বলে, অনেকে বলবে দাদা সময় সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। এই যে হার কথাটা কখন ইউজ হয় জানিস? যখন সময় সাপেক্ষে কোনো জিনিস বলা হয়। ওই জন্য ত্বরণের দেখবি ডেফিনেশন লেখা থাকে সময় সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। কিন্তু এই মানেটা কি অ্যাকচুয়ালি? এর মানেটা কি অ্যাকচুয়ালি? এর মানেটা হচ্ছে, ধর আচ্ছা প্রথমেই একটা কথা বল, ত্বরণটা বেগের উপর নির্ভর করছে, তার মানে বেগের একটা নির্দিষ্ট ডিরেকশন আছে, কারণ সরণের একটা নির্দিষ্ট ডিরেকশন ছিল, সেখান থেকে বেগের নির্দিষ্ট ডিরেকশন এসেছিল। বেগের নির্দিষ্ট ডিরেকশন আছে বলে ত্বরণেরও নির্দিষ্ট ডিরেকশন থাকবে। সেই জন্য ত্বরণও একটা ভেক্টর রাশি, কারণ এটা বেগের উপর নির্ভর করছে। তার মানে দাদা তুমি আবার সরলরৈখিক পথটা ড্র করবে? আমি বললাম করলাম। এই সরল রৈখিক পথে ধর একটা বস্তু বা একটা কণা এখান থেকে যাত্রা শুরু করেছে। ধর আমাদের পিন্টু যাত্রা শুরু করেছে, কণা ফোনার কথা বাদ দে, ধর আমাদের পিন্টু এখান থেকে যাত্রা শুরু করেছে। এবার পিন্টুর মা বলছে আমার ছেলের যাত্রা যেন মঙ্গল হোক, আমার ছেলে যেন রাস্তায় কোনো মেসেল দাঁড়িয়ে গল্প না করে। কিন্তু চিন্টু কি শোনে ভাই? এখানটায় আছে চিন্টুর বন্ধু পার্বতী। চিন্টু এখানে দাঁড়িয়ে পড়েছে। চিন্টু প্রথমে যাচ্ছিল 10 মিটার পার সেকেন্ড বেগে। চিন্টু এখানে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। এবার দাঁড়িয়ে পড়েছে তো পড়েছে, এখানে পার্বতীর সাথে সে গল্প করছে তো করছে। এমন একটা সময় পার্বতীর বাবা চলে এসছে। পার্বতী বলছে ওরে চিন্টু আমার বাবা আসছে, তুই পালা। চিন্টু এখান থেকে মেরেছে খুব জোর অ্যাক্সিলারেটর, আর চিন্টু তার বাইক একদম খুব জোর ছুটিয়েছে। চিন্টুর কি আর বেগটা সমবেগ থাকবে? থাকবে না, কারণ চিন্টু আগে যাচ্ছিল 10 মিটার পার সেকেন্ড, এখানে সে গেছে 500 মিটার পার সেকেন্ড বেগে। বুঝতে পারছিস? পার্বতীর বাবা কিন্তু জিম ফিম করতো, একদম এক ঘুষিতে চিন্টুকে শেষ করে দিত। ওই জন্য চিন্টু খুব জোর বাইক ভাগিয়েছে, একদম খুব, ওর বাবা পালাই আগে। তাহলে ওর বেগটা বৃদ্ধি পেয়ে গেল সময়ের সাপেক্ষে। ও যে বেগে যাচ্ছিল ও তার বেগটাকে বাড়িয়ে ফেললো। যদি বেগের বৃদ্ধি ঘটে যায় সময়ের রেসপেক্টে, তখন আমরা বলতে পারি সেই বস্তুটা ত্বরণে চলছে, সেই বস্তুটা ত্বরণ ঘটছে। যত সময় এগোচ্ছে তার বেগটা আস্তে 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 বৃদ্ধি পাচ্ছে। ধর এইটুকু রাস্তার মধ্যে গেছে, আমি তোকে আরো একটা যদি এক্সাম্পল দিই, ধর এইটুকু রাস্তার মধ্যে গিয়ে একটু পেছন ঘুরে দেখছি যে পার্বতীর বাবা আসছে আসছে আসছে, ও দেখে পার্বতীর বাবা বাইক দিয়ে আসছে, ও আবার ছুটেছে খুব জোর, এখানে ধর সে যাচ্ছে 1000 মিটার পার সেকেন্ড বেগে। তার মানে যত সময় এগোচ্ছে, ধর এটা তো টাইম এগোচ্ছে, যত টাইম এগোচ্ছে তার বেগটা আস্তে 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 বৃদ্ধি পাচ্ছে। প্রথমে তার বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, তারপরে 500 মিটার পার সেকেন্ড, তারপরে 1000 মিটার পার সেকেন্ড, মানে বেগের একটা চূড়ান্ত বৃদ্ধি ঘটছে সময়ের সাপেক্ষে। সেই কারণে সেইটাকেই আমরা ত্বরণ বলি। এই জন্যই তোরা ডেফিনেশনে পড়েছি সময় সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। আর যদি 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 ও এই পর্যন্ত যাওয়ার পরে দেখতে পায়, ধর এতটা পর্যন্ত যাওয়ার পরে দেখতে পেল যে পার্বতীর বাবা হাঁপিয়ে গেছে, পার্বতীর বাবা অত জোরে আর গাড়ি চালাতে পারছে না, ওই জন্য এবার শান্ত হয়ে গেছে, শান্ত হয়ে আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে। তার মানে ওর বেগটা 1000 মিটার পার সেকেন্ড থেকে ও এবার কমিয়ে নিল, কমিয়ে ধর এখানে সে করলো 800 মিটার পার সেকেন্ড, কমে গেল। আবার এতটা যাওয়ার সময় করে দিল 700 মিটার পার সেকেন্ড, কমে গেল। তারপরে এতটা যাওয়ার পর সে করে দিল 200 মিটার পার সেকেন্ড, কমে গেল। তার মানে এখন সময়ের রেসপেক্টে যত সময় এগোচ্ছে সে তার বেগটাকে কমাচ্ছে, ক্রমশ কমাচ্ছে কমাচ্ছে কমাচ্ছে। তার মানে এবার সময়ের সাপেক্ষে বেগটা হ্রাস পাচ্ছে। যদি সময়ের সাপেক্ষে বেগটা হ্রাস পায় তখন সেটাকে আমরা বলি মন্দন। কিন্তু খেয়াল রাখ, তুই ত্বরণ বল কি মন্দন বল,
দুটোই তো বেগের উপরে নির্ভর করছে। সুতরাং ত্বরণ আর মন্দন দুজনেই একটা সরল রৈখিক পথে একটা নির্দিষ্ট ডিরেকশনে হয়। তার মানে ত্বরণ আর মন্দন দুজনেই ভেক্টর রাশি, কারণ দুজনেই বেগের উপর নির্ভর করে। দুজনেই যদি সরল রৈখিক পথে একটা নির্দিষ্ট ডিরেকশনের উপর নির্ভর করে, তাহলে দুজনেরই মান আছে, দিকও আছে। তার মানে ওরা একটা ভেক্টর রাশি। কাজ শেষ। আশা করছি বুঝেছিস। এইবার দাদা এই ত্বরণটাকে প্রকাশ করব কি করে? আমি বলছি ধরে নে কোনো একটা বস্তু যখন যাত্রা শুরু করেছিল, মানে আমরা তো এরকম করে লিখি ত্বরণ ইকুয়াল টু বেগের বৃদ্ধি ডিভাইডেড বাই সময়। তাহলে বেগের বৃদ্ধিটা আমরা যখন বোঝাই, ধর এখান থেকে এতটা পর্যন্ত গেছে, 10 থেকে 500 হয়েছে, বেগ কতটা বেড়েছে ডিভাইডেড বাই কতটা সময় ধরে সেই পথটাকে অতিক্রম করেছে, সেই সময়টাকে এখানে বসাতে হবে, বেগটাকে বিয়োগ করতে হবে। সাপোজ আমি যদি তোকে একটা এক্সাম্পল দিতে চাই, ধর কোনো একটা বস্তুর বেগ ছিল আগে 10 মিটার পার সেকেন্ড, সে 5 সেকেন্ডের মধ্যে তার বেগটাকে বাড়িয়ে করে নিল 20 মিটার পার সেকেন্ড। তার মানে তার বেগটা তো বৃদ্ধি পেয়েছে, তার মানেই তুই বুঝতে পারছিস ত্বরণ হচ্ছে, কিন্তু কতটা সময়ের মধ্যে করেছে সেটা 5 সেকেন্ডের মধ্যে করে ফেলেছে। তাহলে যদি আমি তোকে বলি ত্বরণ কি করে বার করবি, তুই বলবি দাদা ত্বরণ মানে তুমি তো একটু আগে শিখিয়েছো বেগের বৃদ্ধি, মানে বেগ বাড়লো কতটা, না দাদা ছিল 10 হলো 20, তো বাড়লো কত, 20 মাইনাস 10 ফাইনাল মাইনাস ইনিশিয়াল। কতটা সময় বেড়েছে দাদা, 5 সেকেন্ডে বেড়েছে। তাহলে আমি তোকে কি বলতে পারি, আচ্ছা উপরে তুই কি বিয়োগ করেছিস, তুই মন থেকে বল কি বিয়োগ করেছিস, তুই বেগ বিয়োগ করেছিস। আচ্ছা তুই বলতো যদি আমি আলু থেকে একটুখানি আলু কেটে নিই, তাহলে যেটুকু পড়ে থাকে ওটাও আলু পড়ে থাকে। আমি যদি তোর একটু গোটা কেক দিই, তোকে যদি একটুখানি কেক কেটে দিয়ে দিই, তাহলে তোর কাছে যেটা সেটাও কেক, আমার কাছে যেটা সেটাও কেক। তাহলে যদি আমি বেগ থেকে বেগ বিয়োগ করি, তাহলে যেটা পড়ে থাকবে সেটাও বেগ। তাহলে এর একক মিটার পার সেকেন্ড, এর একক মিটার পার সেকেন্ড, তাহলে বেগের পরিবর্তনের একক মিটার পার সেকেন্ড। কত সেকেন্ডে গেছে, কত সেকেন্ডে বেগের বৃদ্ধি ঘটিয়েছে, 5 সেকেন্ডে, তাহলে নিচেও সেকেন্ড। তাহলে দাদা অ্যান্সারটার এককটা কি বেরোবে, আমি বলছি ওপরে বেরোলো 10, নিচে বেরোলো 5, ওপরে হলো মিটার পার সেকেন্ড, ওপরে বেগের বৃদ্ধি, তো বেগের একক মিটার পার সেকেন্ড, নিচে সময়ের একক সেকেন্ড। তার মানে দাদা 5 দিয়ে 10 কেটে তো 2 হলো, কিন্তু একক এই সেকেন্ডটা তো তলায় নেমে সেকেন্ডের সাথে গুণ হয়, তোরা তো জানিস তো এটা। যদি এরকম থাকে 2/3 ডিভাইডেড বাই 5, তাহলে 3টা 5-এর সঙ্গে গিয়ে গুণ হয়ে যায়, তাহলে 2 ডিভাইডেড বাই 15 হয়ে যায়। এখানে ওই সেকেন্ডটা সেকেন্ডের সাথে গুণ হয়ে যাবে, তার মানে একক হয়ে গেল মিটার পার সেকেন্ডের স্কোয়ার। মিটার পার সেকেন্ডের স্কোয়ারটাই হলো ত্বরণের একক। আমি আশা করব ত্বরণ বিষয়টা কি প্রত্যেকে বুঝেছিস, যে একটা সময় সে এই বেগটা নিয়ে যাচ্ছিল, হঠাৎ করে তার বেগটা বেড়ে এটা হয়ে গেল, তাহলে এখানেও তাই দেখিয়েছি, সে 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছিল, হঠাৎ করে তার বেগটা হয়ে গেল 20 মিটার পার সেকেন্ড, কিন্তু কতটা সময়ের মধ্যে হলো, 5 সেকেন্ডের মধ্যে হলো। তাহলে বেগের যতটা বৃদ্ধি ঘটলো ডিভাইডেড বাই যতটা সময়ের মধ্যে হলো, তাহলে সেটাই হয়ে গেল আমার ত্বরণ গল্প শেষ। এই জন্যই তো আমরা বলি যে সময়ের সাপেক্ষে বেগের বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। হার বোঝানো হচ্ছে সময়ের রেসপেক্টে করা হচ্ছে বলে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে, ক্লিয়ার আছে সবকিছু। এখানে কয়েকটা প্রশ্ন দিয়েছে, আচ্ছা একটা প্রশ্ন মাঝে মধ্যে দেয়, সেই প্রশ্নটা আমি জাস্ট এখানে দেখবো আছে কিনা, না তো আমি করিয়ে দেবো। এইটা ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটা দুবার ব্যবহার করা হয় কেন, মানে যে তুই এক্ষুনি দেখলি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখছি, মানে এই সেকেন্ড কথাটা আমরা কবার গুণ করছি বল, এস ইন্টু এস, মানে দুবার গুণ করছি, তবে তো এস স্কোয়ার হচ্ছে। এই দুবার কেন গুণ করা হয়েছিল, কারণ তুই যদি একটুখানি খেয়াল করে দেখিস, তাহলে ওপরে তুই দেখতে পাবি একটা মিটার পার সেকেন্ড ছিল, আর তলায় দেখতে পাবি একটা সেকেন্ড ছিল। এই ওপরের মিটার পার সেকেন্ডটা আর তলার সেকেন্ডটা গুণ হয়তো সেকেন্ড স্কোয়ারটা হয়েছে। তাহলে তুই চিন্তা করে দেখ, তোকে আমি এখানে আবার দেখাবো, যদি কোনো একজনের বেগ থাকে 10 মিটার পার সেকেন্ড, সেখান থেকে ধর তার বেগটা হয়ে গেছে 20 মিটার পার সেকেন্ড, কতটা সময়ের মধ্যে হয়েছে, ধর 5 সেকেন্ড সময়ের মধ্যে হয়েছে। তাহলে আমি যদি তোকে ত্বরণ বার করতে বলি, তাহলে তুই কি করে বার করতিস বল, ওপরে বেগ যতটা বেড়েছে, বেগের বৃদ্ধি যতটা হয়েছে 20 মাইনাস 10, এখানে তুই একটা একক বসাতিস, সেটা কার জন্য বসাতিস, কার জন্য বসাতিস,
বেগের জন্য বসাতিস, তার মানে ওপরেরটাকে আমরা বোঝাবো বেগের জন্য, মানে একটা সেকেন্ড আমি লিখছি বেগ বোঝানোর জন্য, আর নিচে যে আমি 5 সেকেন্ড লিখছি এই সেকেন্ডটাকে আমি কি জন্য লিখছি না বেগ বৃদ্ধির হার বোঝানোর জন্য। কারণ তোকে আমি একটু আগেই বলেছি এই নিচের যে সময়টা সেটা হার বোঝাতে ইউজ করা হয়, তাহলে দুবার কি সেকেন্ড, একটা সেকেন্ড বেগ বোঝাতে, একটা সেকেন্ড বেগ বৃদ্ধির হার বোঝাতে। গল্প শেষ, ফিনিশ। এখানে কয়েকটা প্রশ্ন দিয়েছে দেখে নে। বলছে কোনো গতিশীল কণার ত্বরণ আছে কিন্তু বেগের মান 0, এমন হতে পারে কি? অবশ্যই হতে পারে। তুই একটা ঢিলকে এরকম সোজা উপরের দিকে যাচ্ছে 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 যাচ্ছে, একটা জায়গায় গিয়ে সেই ইটটা তো ফিক্স হবে, এখানটা গিয়ে ধর সেটা ফিক্স হয়ে গেল, এটা দাঁড়িয়ে পড়লো কিছুটা সময়ের জন্য, কয়েক মিলি সেকেন্ড মাইক্রো সেকেন্ডের জন্য হলেও দাঁড়াবে, কয়েক সেকেন্ডের জন্য হলেও দাঁড়াবে, একটা সময় গিয়ে একটু ফিক্স হবে তারপর হট করে পড়ে যাবে। এই যে সময়টাতে সেখানে দাঁড়িয়ে পড়েছে, এখানে সে ফিক্স হয়ে গেছে যে সময়টাতে, তখন তার বেগটা কত না, কেউ যদি দাঁড়িয়ে পড়ে তাহলে তার বেগ 0, কারণ সে চলছে না, চললে তবেই তো বেগ হবে, যদি সে দাঁড়িয়ে পড়ে তাহলে তার বেগ 0। কিন্তু সেই সময় তো তার উপর অভিকর্ষজ ত্বরণ জি কাজ করছে, কারণ যে কোনো বস্তুকেই তো পৃথিবী তার নিজের দিকে টানে একটা ত্বরণের মাধ্যমে। কিন্তু দেখ এই জায়গাটাতে কোনো বেগ নেই, কিন্তু তার উপর অভিকর্ষজ ত্বরণ আছে নিচের দিকে। এই জন্যই এটা এমন একটা কেস যেখানে গতিশীল কণার ত্বরণ রয়েছে কিন্তু তার বেগের মান 0। ঠিক আছে, চলো। বলছে বেগ আছে অথচ ত্বরণ 0, এমনি কি হতে পারে? অবশ্যই হতে পারে। ধর কোনো একটা বস্তু তার যাত্রাপথে কখনোই তার বেগের মানটাকে পরিবর্তন করেনি, এখানেও সে যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড, এখানেও যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড, এখানেও যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড, এখানেও 2 মিটার পার সেকেন্ড, এখানেও 2 মিটার পার সেকেন্ড, মানে কখনোই সে তার বেগের ভ্যালুটাকে চেঞ্জ করছে না। আমরা কি দেখেছিলাম ত্বরণ কখন উদ্ভব ঘটছিল? যখন বেগের মানটাকে সে প্রতিনিয়ত বৃদ্ধি করছিল। যদি বেগ বৃদ্ধি না হয় তাহলে বেগের বৃদ্ধি যদি না হয় তাহলে বেগের বৃদ্ধি 0, তাহলে ওভারঅল ত্বরণটাও কত হয়ে যাবে বল? 0 হয়ে যাবে। তার মানে যদি কোনো একটা বস্তু সমবেগে চলে, যদি তার বেগের বৃদ্ধি না ঘটে তাহলে তার বেগ তো রয়েছে কিন্তু তার ত্বরণটা 0। ঠিক আছে, ব্যাস আমাদের আজকে যেটুকু করানোর দরকার ছিল আমরা পুরোটা করিয়ে দিয়েছি। আমি আশা করব তোর কাছে পুরো বিষয়টা ক্লিয়ার। তুই শুধু আমাকে একটা কথা বলবি, ত্বরণ মানে বেগ বৃদ্ধির হার, মন্দন মানে বেগ হ্রাসের হার, তাহলে কি আমরা মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলতে পারি? পারি কিনা নিচে কমেন্ট করবে। আমি আশা করব তোর কাছে প্রত্যেকটা বেসিক জিনিস একদম মন দিয়ে ক্লিয়ার হয়েছে, প্রত্যেকটা জিনিসকে তুই খুব ভালো করে পারবি। তোকে শুধু আমি একটা কাজ দিতে চাই, তুই আমাকে বল ত্বরণ বা মন্দনের মাত্রা কি হবে। কারণ দেখ তোরা বেগের মাত্রাও শিখেছিস, তোরা সময়ের মাত্রাও শিখেছিস, তোরা আমাকে একটুখানি জাস্ট নিচে বলবি উইথ প্রপার ক্যালকুলেশন ত্বরণ আর মন্দনের মাত্রাটা কি হবে। আশা করব প্রত্যেকের কাছে পুরো লেকচারটা ক্লিয়ার। তোরা যদি বলিস আমি এর ওপর যে কটা লেখচিত্রের মাধ্যমে প্রমাণ, বীজগাণিতিক প্রমাণ আছে সেইটা নিয়ে আরেকটা লেকচার তোদেরকে খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। দেখা হচ্ছে প্রত্যেকের সাথে তাড়াতাড়ি। খুব ভালো থাকিস, সুস্থ থাকিস, পরীক্ষার জন্য মার্ভেলাস ভাবে পড়তে থাকিস। টাটা, জয় ধামাকা।